আকাবার যারা বড় দায়িত্বশীল তারা একই সঙ্গে জামাতেরও বড় দায়িত্বশীল। সংগঠনের ক্ষেত্রে সাধারণত কি ঘটে, যারা বড় দায়িত্বশীল তারাই মূলত শ্রোতাদেরকে ডমিনেট করেন বা শ্রোতাদেরকে নিয়ন্ত্রণ করেন। নিচের পর্যায়ের লোক তো আর উপরের লোকদেরকে নিয়ন্ত্রণ করে না। তো সেক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই এটা ক্লিয়ার কথাই একেবারে যে এখানে মূলত আকাবা জামাতকে নিয়ন্ত্রণ করতো, জামাত আকাবাকে নিয়ন্ত্রণ করতো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে মেলান্দ মাদারগঞ্জের একটি সমিতি, আর্থিক প্রতিষ্ঠান আকাবা সমিতির অর্থনৈতিক কেলেঙ্কারি ও জামাত ইসলামের দায়বদ্ধতা। এই বিষয়টি বর্তমানে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমার কাছে বিবেচিত হয়েছে বিধায় আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। একটি আর্থিক প্রতিষ্ঠান আর অন্যদিকে সুপ্রতিষ্ঠিত একটি রাজনৈতিক সংগঠন। এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে রাজনৈতিক সংগঠন হিসেবে জামাতের দায়বদ্ধতা এবং আর্থিক প্রতিষ্ঠান আকাবা সমিতির অর্থনৈতিক কেলেঙ্কারি, এটা জামাতের রাজনীতির সাথে কতটুকু সম্পৃক্ত, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে হাজির করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা, মেধাবী ছাত্র নেতা জনাব মুস্তাফিজুর রহমান ভাইকে আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি। আমরা তার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার চেষ্টা করব আকাবা সমিতি এবং জামাতের সংশ্লিষ্টতা নিয়ে। তো আমাদের কাছে হাজির আছেন, উপস্থিত আছেন আমাদের মুস্তাফিজুর রহমান ভাই। আমি মুস্তাফিজুর রহমান ভাইকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি আপনার মূল্যবান সময় আমাদের কাছে দিচ্ছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের কর্ম ব্যস্ততার মধ্যেও। তার জন্য আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রথমেই মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে আল আকাবা সমিতি মূলত কি ধরনের কার্যক্রম তারা পরিচালনা করেছে, এই বিষয়টি নিয়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের মুস্তাফিজুর রহমান ভাই। আমি আপনার সকল দর্শক শ্রোতাকে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনি যে প্রশ্নটা করছেন যে আকাবা সমিতি কি ধরনের যে কার্যক্রম পরিচালনা করত, আকাবা সমিতি মূলত 1997-98 সালের দিকে, এটা মূলত এক্সাক্ট ডেট আমার মনে নেই যদিও, কিন্তু 97-98 সালের দিকে এটা মূলত প্রথম প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠান থেকে তারা কৃষি ভিত্তিতে সাধারণত দ্রব্য বিক্রয় করত, যেটাকে ইসলামী শরিয়ার আলোকে যেটাকে বায়ে মুয়াজ্জাল পদ্ধতি সাধারণত বলি, সে বায়ে মুয়াজ্জাল পদ্ধতিতে তারা পণ্য বিক্রয় করত। সেটাকে দেখা যেত যে তারা একটা পণ্যের যে পরিমাণে থাকতো তার সাথে একটা ওভার রেট করে দ্রব্যটার দাম ধরে এটা কিস্তিতে বিক্রয় করতো। প্রথমত এই ধরনের লেনদেনের মধ্যে দিয়ে তাদের কারণ আত্মপ্রকাশ করে। এরপরে ধীরে ধীরে দেখা গেছে যে তারা 17-18 সালের দিকে আসে তারা বাইরের বা পাবলিকের ভিতরে যে ধরনের যে লেনদেন কার্যক্রমটা ছিল এটা তারা ক্লোজ করে দেয়। ক্লোজ করে দিয়ে তারা শুধুমাত্র একটা মানে বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানে পরিণত হয়। অর্থাৎ প্রথমে তারা পাবলিকের ভিতরে একটা ট্রাস্ট তৈরি হয়। যারা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করছে তারা সবাই মূলত বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য এবং অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন এবং তারা রোকন পর্যায়ের দায়িত্বশীল ছিলেন, যার ফলে সমাজের ভিতরে তাদের রাজনৈতিক পরিচয় ছিল এবং রাজনৈতিক কর্মীদের মাধ্যমেও এই প্রতিষ্ঠানের একটা যে গুডউইল সম্পর্কে একটা প্রচার হতো, যার ফলে পাবলিকের ভিতরে একটা গুডউইল, প্রতিষ্ঠানে একটা গুডউইল তৈরি হতো আর কি। আর এর মাধ্যমেই তারা প্রথমে ঋণদান কার্যক্রম এবং পরে মূলত বিনিয়োগটা তারা গ্রহণ করে আর কি। তার মানে তারা শুরু করছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে। জি, মাইক্রো ক্রেডিট যেটা আমরা যেটাকে জি মাইক্রো ক্রেডিটের যেটা বলা হয় যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম তারা চালানোর পর থেকেই জনগণের কাছ থেকে ট্রাস্ট সৃষ্টি করার উদ্দেশ্যে, জনগণ বিশ্বাস করে না প্রতিষ্ঠানটা আছে বা ভালো আছে বা তাদের মাঠে টাকা আছে, জি এই মূলত আল আকাবা সমিতিটা প্রতিষ্ঠিত হয় নাকি আপনি কি বলতে চাচ্ছেন? জি জি।
তারা এই কার্যক্রম পরবর্তীতে তারা কি করলো যে পরবর্তীতে তারা ঋণ কার্যক্রমটা ক্লোজ করে দিছে, ঋণ কার্যক্রম বন্ধ করে দিয়ে এখানে সূত্র টাকা জমা রাখো, টাকা জমা এবং লাখে 1000 এবং কারোর ক্ষেত্রে মাসে দিয়ে মাসে 1% হারে তারা দিত, যেটা তাদের ভাষায় তারা লঞ্চ আর কি। তার মানে কি তারা ফিক্সড করে দিত যে আমরা 10% দিব, 15% দিব, 20%। জি, এই যে এটা ফিক্সড, এই যে সিস্টেম আমরা যতটুকু জানি নির্দিষ্ট সময়ে ধার্য করে, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা পরিমাণ লাভের পরিমাণ যদি আমরা কাউকে ধার্য করে দিই, সেটা কি সুদে চলে যায় না? এখন এটা তো মানে একটা থিওলজিক্যাল ব্যাপার, ধর্মতাত্ত্বিক প্রশ্ন। তো এখন বিষয় হলো তারা যেটা বলতো এটাকে তারা সুদ বলতো না, তারা এটাকে বলতো লভ্যাংশ। তারা এটা বলতো যে আমরা এখানে বিজনেস, এটা ব্যবসা প্রতিষ্ঠান এবং এই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে লগ্নি করা হয় এবং ব্যবসা থেকে যে লভ্যাংশের যে একটা অংশ পার্সেন্টেজ এটাই তারা দিত, তারা এটাই ভাবে বলতো আর কি। এটাকে তারা কখনো তারা লভ্যাংশ বলতো না। তারা কি নির্দিষ্ট যে লভ্যাংশটা দিবে, এই নির্দিষ্ট লভ্যাংশটা কি আপনার নির্ধারণ করে রাখতো আগেই যে 10%, 20%, 25%? এটা মোটামুটি আমার জানা মতে এটা ফিক্সড। আমার কয়েকজন আমার জানা মতে যাদেরকে আমি চিনি তারা এখানে টাকা রাখছে, হ্যাঁ, তারা মানে মাসে প্রতি লাখে 1000 করে টাকা, মানে তাদের ভাষায় লভ্যাংশ পেত আর কি, 1 লাখে 1000। তার মানে তো এটা সরাসরি না, এটা যদি নির্দিষ্ট করে যদি কোনো ধার্য করা হয় সময়, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পার্সেন্টেজ যদি ধার্য করা হয়, শরীয়তের পরিভাষায় আমরা যতটুকু জানি যে সেটা আমরা এটাকে সুদ বলি। জি হ্যাঁ, জি। তাহলে এখানে কি জামাতের নেতৃবৃন্দ কি তাহলে সুদের সাথে, আমরা কি মনে করি যে তারা সুদের সাথে সম্পৃক্ত ছিল? আমি এক্ষেত্রে যেটা সরাসরি যেটা মনে করি, এখন সুদের যে একটা সুদের ডেফিনেশন নিয়েও তো আমাদের আলেম ওলামাদের ভিতরে একটা মতপার্থক্য আছে, কিন্তু এত কিছুর পরও আমি এটাকে সুদ হিসেবে মনে করি আর কি, আমি এটাকে সুদ হিসেবে মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, জি, এই যে আমাদের দেখতে পাচ্ছি যে আকাবা সমিতির নিয়ে জামাতের সাথে একটা যুগসাজক বা জামাতের সাথে সম্পৃক্ত করার মিডিয়াতে যেভাবে প্রচারণা চালাচ্ছেন এবং লোকাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় মিডিয়া পর্যন্ত এই বিষয়টা কিন্তু বর্তমানে সকলের কাছে এক প্রচার হয়ে গেছে যে জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান আল আকাবা সমিতির আর্থিক কেলেঙ্কারি, এবং এখান থেকে জনগণ যারা ভুক্তভোগী, এই ভুক্তভোগীরা কিন্তু সরাসরি বলে দিচ্ছেন যে আমরা জামাত নেতাকে ধরছি। আমরা কিন্তু এই জিনিসটাই দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, যে মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে অর্থনৈতিক কেলেঙ্কারি, আল আকাবা সমিতির অর্থনৈতিক কেলেঙ্কারিতে জামাত নেতা জনতার হাতে আটক। জি জি, এই যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি যে প্রতিষ্ঠিত হয়েছে, যেমন আমরা যদি বিএনপির কোন নেতা ব্যক্তিগত ভাবে কোনো দোষ করে, কোনো দুর্নীতি করে, ব্যক্তিগত ভাবে যদি পারিবারিক ভাবেও যদি একটা অন্যায় কাজ করে, তখন কিন্তু আমরা কিন্তু সেটাকে রাজনীতির দিকে নিয়ে যাই। এই যে একটা সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত, এই সংস্কৃতিটা কি আমরা কি মনে করি যে এই সংস্কৃতি জামাতের, এই সংস্কৃতি থাকার কারণেই জামাত এই অপবাদে অপবিষ্ট? এখানে এই বিষয়টা যদি বলতে চাই, তার মানে এটাই আজকের আলোচনার আমাদের যে বস্তু, যে আসলে এই আকাবা সমিতির এই ঋণ কার্যক্রমের সঙ্গে আসলে জামাতের দায়বদ্ধতাটা কতটুকু, তাই না? আমরা এই বিষয়টা বলতে চাই, তাহলে আমাদের সবার আগে একটা বিষয় জানা উচিত যে দায়টা আসলে কিভাবে তৈরি হয়। দায় কিভাবে তৈরি হয়? দায় মূলত 4 ভাবে তৈরি হয়। 1 নাম্বার হলো যে কোনো একটা কাজ, মানে সংশ্লিষ্ট অপরাধের ওই যে কাজটা করার মাধ্যমে, ওই কাজটাকে উৎসাহিত করার মাধ্যমে, অথবা কোনো একটা কাজ না করার মাধ্যমে, অর্থাৎ যে কাজটা আপনার করা উচিত সেই কাজটা যদি আপনি না করেন তাহলেও একটা দায় তৈরি হয়, অথবা যে কাজ থেকে আপনার বিরত থাকা উচিত সেই কাজ থেকে যদি আপনি বিরত না থাকেন তবুও আপনার দায় তৈরি হয়। যে ক্ষেত্রে আপনার একটা কথা বলা উচিত, আপনি যদি সেক্ষেত্রে কথাটা না বলেন তবুও এক দায়, সেখানে একটা দায়বদ্ধতা হয়। এবং যে কাজ থেকে আপনার কথা বলা বিরত থাকা উচিত, আপনি যদি সেক্ষেত্রে কথাটা বলে ফেলেন বা না বলেন, চুপ থাকেন, যে ক্ষেত্রে চুপ থাকা উচিত সেক্ষেত্রে যদি কথা বলেন, তাহলে সেখানেও দায় তৈরি হয়। মূলত এভাবেই আমরা যদি এটা একটা হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি, যে মূলত মানুষের মাধ্যমে, কাজ মাধ্যমে, মৌন সম্মতির মাধ্যমে
এগুলোর মাধ্যমে মূলত আমাদের দাঁড়িয়ে হয়। এক্ষেত্রে আমাদের দেখা হয়েছে জামাত ইসলামী আসলে এই চারটা প্রক্রিয়ার ভিতরে কোন প্রক্রিয়ার মধ্যে ছিল একটা। আরেকটা বিষয় আমাদের এটা খেয়াল রাখতে হবে, জামাত ইসলামী কিন্তু শুধুমাত্র এখানে আকাবা সমিতিটা হচ্ছে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর আর এই জামালপুর জেলাধীন যে উপজেলাগুলোর ভিতরে বিশেষ করে মেলান মূলত তারা মেলান্দ এবং মাদারগঞ্জ কেন্দ্রিক এটা মূলত সংগঠন আর কি, বাইরে একটু বিস্তৃত কম আছে। তো সেক্ষেত্রে যখন এটা বলা হয় আকাবা সমিতির সঙ্গে যখন জামাতের সম্পৃক্ততার কথা বলা হয়, তখন এটা মনে করার কোনো কারণ নাই যে এটা সারা বাংলাদেশের জামাত ইসলাম বোঝাচ্ছে বা কেন্দ্রীয় জামাত ইসলামকে বোঝাচ্ছে। এটা আমাদের বুঝতে হবে যে এখানে যখন বোঝানো হয় তখন মূলত এটা জামাত ইসলামীকে বোঝায় না, মানে ওয়াইড সেন্স এটা জামাত ইসলামীকে বোঝায় না, এটা মূলত জামালপুর জেলা জামাতকে বোঝায়। এটা আমাদের মানে এটা মনে রাখতে হবে, জামাত ইসলামীকে বোঝায় মানে এটা আসলে জামালপুর জেলা জামাত ইসলামীকে বোঝায়, এটা সারা বাংলাদেশের জামাত ইসলামীকে বোঝায় না। তার কারণ হচ্ছে জামাত ইসলামের ঢাকার বা অন্য জায়গার কোন লোক তাকে আবার নাম না, কারণ যে জানেই না তাকে আপনি কেমনে দায়টা দেবেন, এটা একটা জিনিস। আর তবে আমি মনে করি যে আকাবা সমিতির আর্থিক কেলেঙ্কারির সঙ্গে দুই ধরনের দায় এখানে জামাত ইসলামের আছে। একটা হচ্ছে জামালপুর জেলা জামাত ইসলামের দায়, জামালপুর জেলা জামাত ইসলামের এখানে দায় আছে। আরেকটা হচ্ছে যে কেন্দ্রীয় সংগঠন হিসেবে মানে জামাত ইসলামের কেন্দ্রীয় সংগঠনের একটা দায় আছে, কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের একটা দায় আছে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে কিছুক্ষণ আগে কিন্তু বলছেন যে এটা এটা জেলা ভিত্তিক দায়, এটা আপনাকে আবার জেলা ভিত্তিক দায় থেকে আবার আমি দুইটাই বলতেছি যে পুরো দায়টা কিন্তু সব ক্ষেত্রে সমান হবে না। জামালপুর জেলা জামাতের যে দায় তৈরি হবে ঠিক ওই একই দায়টা কিন্তু কেন্দ্রীয় জামাতের তৈরি হবে না। আমি যে বলছি দায়টা চার ভাবে তৈরি হয়, যদি এখানে আমরা দেখবো যে জামাতে কেন্দ্রীয় জামাত যদি চারটে শ্রেণীর কোনো একটা শ্রেণীতে মানে থাকে তবে না তার দায় তৈরি হবে, নইলে তার দায় তৈরি হবে না। আমরা ওই বিষয়টাই বলবো যে কিভাবে কেন্দ্রীয় জামাতের দায় তৈরি হয় বা হয় না, এবং জামাতের কিভাবে দায় তৈরি হয় অথবা দায় তৈরি হয় না, বিষয়টা হলো আমি সেটা বলতে চাচ্ছি আর কি। এখন যেটা বলতে চাচ্ছি যে জামাত ইসলামীর সাধারণত রুকন পর্যায়ের যে ব্যক্তিগুলা, এটা আপনি জানেন জামাত ইসলামীতে রুকন হচ্ছে সর্বোচ্চ পদ, এবং এই রুকনরাই মূলত আল আকাবা সমিতিটা প্রতিষ্ঠা করে। এবং তাদের মধ্য দিয়ে যখন দেখা যায় যে তারা ঋণ কার্যক্রম করে, তাহলে জামাত ইসলামের জনশক্তি হিসেবে রুকন যারা তারা মূলত শপথের জনশক্তি বলা হয় জামাতের ভাষায়। যারাই শপথের জনশক্তি তাদের কিন্তু আসলে ব্যক্তিগত জীবনের যে প্রত্যেকটা সংগঠন এটা একটা পর্যালোচনার মধ্যে রাখে যে তারা কি করে বা কিভাবে তাদের জীবন পরিচালনা করে। তাহলে এক্ষেত্রে জেলা জামাতের দায়টা অবশ্যই এখানে আছে যে তাদের যে কর্মী বা রুকন বা তাদের জনশক্তি যে ধরনের আর্থিক কার্যক্রমের সঙ্গে যুক্ত, সেই আর্থিক কার্যক্রমটা শরীয়তসম্মত কিনা, ফ্রি অ্যান্ড ফেয়ার কিনা। যদি এখানে যদি জেলা জামাতেরা না দেখে থাকে তাহলে অবশ্যই এখানে জেলা জামাতের দায় তৈরি হয়েছে। হ্যাঁ, আবার হলো কেন্দ্রীয় জামাতও কিন্তু এই দায় অস্বীকার করতে পারে না, কেননা কেন্দ্রীয় জামাতেরও তো একটা তত্ত্বাবধায়ক থাকে জামাতের যে তথ্যটা তারা নেয়, সেখানে মান কিরকম, তাদের শক্তি কি ধরনের মানুষের যুক্ত আছে, এটা যদি কেন্দ্রীয় জামাত এটার পর্যালোচনা ঠিক মতো না করে এটাতেও তো তার দায় তৈরি, তাই না? আমি সে অর্থে বলছি যে কেন্দ্রীয় জামাতের দায় এখানে এটা আছে যে এটা 1998 সালে এটা প্রতিষ্ঠিত হয়, এই দীর্ঘ সময় এটা আজকে 2024-25 সালে এসে আমরা দেখতেছি যে এই আকাবা ফল্ট করলো, ডিফল্টার হলো, এবং দেখা গেছে যে মানুষের অর্থ সম্পদ লুটপাট করলো। এটা তো একটা দীর্ঘ কাহিনী, প্রায় 97-92 কমপক্ষে 25 বছর, আপনি যদি মানে মাথায় 3 বছর বাদও দেন তবু কমপক্ষে 25 বছরের একটা ব্যাপার। তাহলে দীর্ঘ 25 বছর সময় জামাত কি তার জনশক্তি সম্পর্কে 20 বছর যদি ধরি তাও দেখা যাবে যে তারা দীর্ঘ একটা সময় এই কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছে, তাদের সংগঠনটাকে রাখলো। আর জামাত তাহলে তার জনশক্তিকে একটা পরীক্ষা করলো, কতটুকু নজর দিল সেখানে। অবশ্যই এখানে আমি বলবো জামাতের কেন্দ্রীয় জামাতের অবশ্যই তাদের এই জনশক্তির প্রতি মানে যথেষ্ট সুনজর তারা দেয় নাই, বা তারা দিলেও তাদের এই অপরাধ সম্পর্কে জানার পরও তারা কেন্দ্রীয় তত্ত্বাবধায়কের মাধ্যমে উপযুক্ত পর্যবেক্ষণ তারা করেনি। এটা হচ্ছে আমার কেন্দ্রীয় ব্যাপারে আমার অবজারভেশন বা আমার কথা, আমার মন্তব্যটা।